আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু edutubebd.com। আমি ডক্টর ফাহাদ। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া। আমি কেমিস্ট্রির এর আগে জৈব যৌগের উপরে দুইটা ভিডিও আপলোড করেছিলাম, পার্ট 1 পার্ট 2তে। একটাতে রিঅ্যাকশনস দেখিয়েছিলাম এবং এরপরে স্টুডেন্টদের অনেকে রিকমেন্ডেশন আছে যে বা রিকোয়েস্ট আছে যে জৈব যৌগের বিক্রিয়াগুলো কম্পারেটিভলি স্টুডেন্টের কাছে জটিল এবং কঠিন মনে হয়। ওই জায়গাটাতে আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে কিছুটা সাহায্য যদি করা যায় যে বিক্রিয়াটা কিভাবে আমরা মনে রাখবো বা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বিক্রিয়াগুলো করতে পারি। তোমরা যারা এসএসসিতে বা এই ক্লাস 10-এর 9-10-এর কেমিস্ট্রির জৈব যৌগ চ্যাপ্টারটা পড়েছো, যদি তোমাদের ভিতরে ভয় থেকে থাকে, এখনও যদি ভয় থেকে থাকে, তোমরা আমার আপলোডেড দুইটা ভিডিও জৈব যৌগের উপরে, একটা হচ্ছে শুধু নামকরণ নিয়ে আমি করেছিলাম, আর একটা হচ্ছে শুধুমাত্র বিক্রিয়াগুলো দিয়ে আমি করেছিলাম। আজকে আমি তারপরও কিছু বিক্রিয়া দেখানোর চেষ্টা করব যেগুলো ইউজুয়ালি বোর্ড পরীক্ষাগুলোতে আসছে বা আসে। তোমরা যারা বিক্রিয়া ভয় পাচ্ছ বা স্টিল ভয় পাও, যারা জৈব যৌগের নিয়ে যাদের কোনো ভীতি নেই, দে আর টোটালি গুড, গ্রেট, আমি স্যালিউট করি তাদের। আর যাদের স্টিল ভয় আছে, তোমরা একবার দয়া করে একবার টেবিল চেয়ারে বসে জৈব যৌগের বইটাকে হাতে নিয়ে, ইভেন ইফ ইউ ওয়ান্ট, তুমি ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রির বইটা নিতে পারো, অথবা সৃজনশীল এর আগে, তোমার বইয়ের সৃজনশীলের আগে যেই বইটা ছিল সেখানে 15 নম্বর অধ্যায় ছিল হচ্ছে জৈব যৌগ, কেমিস্ট্রির এর আগের বইটা সৃজনশীলের আগে, সেখান থেকেও তুমি হেল্প নিতে পারো। একটা বার তুমি যদি ডেডিকেশন দিয়ে পুরা জৈব যৌগটাতে মনোযোগ দিয়ে একটা রাত 5 to 6 hours শুধু তুমি পড়ো, তুমি একটু চিন্তা করার চেষ্টা করো যে সমগোত্রীয় শ্রেণীগুলো কীরকম, কার্যকরী মূলকটা কীরকম, যে কোনটা থাকলে আমি অ্যালকেন ধরবো, কোনটা হলে অ্যালকিন হবে, অ্যালকাইন হবে, কোনটা হলে অ্যালকোহল হবে। এই জাতীয় জিনিসগুলোকে তুমি একটাবার প্র্যাকটিস করো, নামকরণগুলোকে চেষ্টা করো আয়ত্ত করার, চেষ্টা করো যে বিক্রিয়াগুলো কিভাবে হয়। ইথানল দিয়ে যে বিক্রিয়াটা হচ্ছে একই রকম বিক্রিয়া কিন্তু প্রোপানল, বিউটানল, পেন্টানল দিয়ে হবে। হ্যাঁ, সুতরাং কার্বনের নাম্বারের উপর ভিত্তি করে, কার্বন যেহেতু একটা ক্যাটিনেশন প্রপার্টিস দেখায়, কার্বনের যেহেতু একটা ক্যাটিনেশন ধর্ম আছে, এই ক্যাটিনেশন ধর্মের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যৌগগুলা কিভাবে বিক্রিয়া করে। তারই ধারাবাহিকতায় একটু ছোট্ট করে আমি 3টা রিঅ্যাকশনস আমি একটা আলাপ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষায়, এবং তোমরা অলরেডি তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, প্রি টেস্ট যারা দিয়েছো তারা জানো যে এইভাবে বিক্রিয়াগুলো হচ্ছে, এবং ABCD এইরকম করে কোয়েশ্চেনে উল্লেখ করা থাকে, এবং তোমাদেরকে সেই BCD কি সেটা বের করতে হয়। আর তোমরা যদি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, তোমাদের কাছে এই জিনিসগুলা পারা কোনো ব্যাপার হবে না। আমি পার্সোনালি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা অ্যাটলিস্ট 1 মাস আগেও বলেছে যে জৈব যৌগটা তাদের কাছে কঠিন লাগে, বিক্রিয়াগুলো অনেক কঠিন, বুঝি না অ্যালকোহল কখন বিক্রিয়া করবে, অ্যালকিন কখন বিক্রিয়া করবে। বাট আমি তাদেরকে অনেকভাবে বলার চেষ্টা করেছি যে একটু সময় দিয়ে, ডেডিকেশনটা দিয়ে যদি একটা রাত ভালো মতো যদি পড়া যায়, জৈব যৌগটা আসলে কঠিন, আসলে কিছু না। এখানে একটু দেখতে পাচ্ছি আমরা ডাবল বন্ড, 3টা রিঅ্যাকশন আমরা দিয়েছি। এই 3টা রিঅ্যাকশনকে আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে আপলোড করার চেষ্টা করব। যে এটা হচ্ছে ডাবল বন্ড, সো 2 কার্বনের ডাবল বন্ড হচ্ছে ইথিন, অ্যালকিন, ডাবল বন্ড অ্যালকিন, 2 কার্বন ইথিন, 3 কার্বন প্রোপিন, 6 কার্বন হেক্সিন, অ্যালকিন, ডাবল বন্ড, তার সাথে পানি দেওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে এই যে পানি দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার বায়ু চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে। তাহলে কি হবে বি? তাহলে বি কি হবে? সো ইন দ্যাট কেস CH2 double bond CH2 if it reacts with H2O with all the reactions, এই জিনিসটা যদি এখানে থাকে তাহলে H প্লাস OH মাইনাস দুইটা ভাগ হয়, সো H প্লাস এবং OH মাইনাস, এই যে এক্সচেঞ্জটা হবে না,
এইটা তোমাদের মাথায় একটু রাখতে হবে যে ইট উইল বি CH3 বন্ড CH2OH। আচ্ছা, এখানে ডাবল বন্ডটা তাহলে কোথায় গেল? অনেকের প্রশ্ন যে ডাবল বন্ড তাহলে কি হলো? এখানে যদি ডাবল বন্ডটা না ভাঙে তাহলে তো ওর দুইটা হাত খালি হবে না। যেমন আমি যদি এটাকে আরেকটু ভেঙে লিখি যে এটাকে আমি আরেকটু বিস্তারিত বলি যে CH2 ডাবল বন্ড CH2 ছিল, কিন্তু হ্যাঁ এটা ছিল। এখন পানিটা তো যুক্ত হওয়ার জন্য জায়গা থাকতে হবে, সেই জায়গাটা কোথায়? এই যে একটা বন্ড ভেঙে যাবে। তোমরা জানো যে ডাবল বন্ড যেহেতু অ্যালকিনের দুইটা বন্ড আছে, একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। সো সিগমা বন্ডটা হচ্ছে কম্পারেটিভলি স্ট্রং আর পাই বন্ডটা হচ্ছে উইক। সো পাই বন্ডটা ভেঙে যায়, আর যদি পাই বন্ড ভেঙে যায় তাহলে এই কার্বনের সাথে একটা একযোজী মূলক যুক্ত হওয়ার সুযোগ থাকে, এখানেও একটা থাকে। সো এখানে কিন্তু এই যে এই পানির মধ্যে একটা H কিন্তু এসে এখানে অ্যাড হবে, আর এইখানে একটা OH অ্যাড হবে। সো ডাবল বন্ড ভেঙে গেল। এখন এই যে ডাবল বন্ড ভেঙে গেল, এটাকে আমরা গুছায়া এভাবে লিখি যে এটা যেহেতু CH2 আবার একটা H আসছে, CH3 CH2OH। এখন বলো এটা যেহেতু OH তাহলে এটা একটা অ্যালকোহল। সো এটা হচ্ছে একটা 2 কার্বনের অ্যালকোহল। সো এটার নাম হচ্ছে ইথানল। সো ইথিনকে পানির উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করালে অ্যালকোহল উৎপন্ন হয়। দিস ইজ অ্যালকোহল বিকজ দিস ইজ OH। সো এখন এই OH-কে যদি আমি আবার জারণ করি, এখন এই যে জারণ, এটা একদম মনে রাখতে হবে যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে জারণ করলে ফ্যাটি অ্যাসিড হয়। অ্যালকোহল জারণ অ্যালডিহাইড, অ্যালডিহাইড জারণ ফ্যাটি অ্যাসিড। সো এখন অ্যালকোহল যেহেতু আমার প্রোডাক্ট এখানে আমি পেয়েছি, সো এই অ্যালকোহলকে CH3 CH2OH আমি জারণ করব, এবং উত্তম জারক এক্ষেত্রে হচ্ছে K2Cr2O7, যেটার মানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এবং থাকবে হচ্ছে H2SO4। যখন ও যখন জায়মান অক্সিজেন দিবে, তখন এটাকে জারণ করলে হবে CH3CHO। দিস ইজ অ্যালডিহাইড। এখন এই যে CHO হয়ে গেল, তাহলে এখানে কি বাদ আছে? আর এখানে যে আরেকটা অক্সিজেন যুক্ত হচ্ছে এখানে, তাহলে আলটিমেট প্রোডাকশন আরেকটা কি হবে? আরেকটা থাকবে হচ্ছে ওয়াটার। তুমি একটু গণে দেখো, এখানে কার্বন হাইড্রোজেন একটা অক্সিজেন যুক্ত করলে এখানে ঠিক তাই হবে। সো ভয় পাওয়ার কিছু নাই, আসলেই ভয় পাওয়ার কিছু নাই। এবং তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে যদি এই জায়গাটাতে অ্যালকোহলকে আমরা যদি জারণ করি তাহলে যে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড হচ্ছে যেটাকে আমরা উচ্চারণ বলি মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, অথবা মিথাইল অ্যালডিহাইড, ইথাইল অ্যালডিহাইড, প্রোপাইল অ্যালডিহাইড, এগুলো হচ্ছে নামকরণের ব্যাপার। এটা কিন্তু আমি এই নামকরণটা সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আপলোড করা আছে, যেটাতে আমি শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রির ফার্স্ট পার্টটা আপলোড করেছিলাম। এই জায়গাটাতে তখন ওই নামকরণটা তোমার কাছে যখন সহজ হয়ে যাবে, বা যখন তুমি চিনতে পারবে কোন যৌগটা কি, তখন তোমার কাছে মানে বিক্রিয়াগুলো করাটা সহজ হবে। এই CH3CHO এটাকে যদি আমি আবার জারণ করি, এই যে B, এটা B, এটা C, আবার C নিলাম, C থেকে আবার রিঅ্যাকশন হবে D হবে, তাহলে এইখানেও কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে কি হবে? CH3COOH। এখন আবার আরেকটা যৌগ উৎপন্ন হয়েছে COOH, এটা কিন্তু ফ্যাটি অ্যাসিড, এবং এই ফ্যাটি অ্যাসিডের নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কারণ এখানে কয়টা কার্বন? 2 কার্বন। তাহলে 2 কার্বনের ফ্যাটি অ্যাসিডকে কি বলে? ইথানোয়িক অ্যাসিড বলে। সো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। সো দিস ইজ ইথিন। সো B হচ্ছে ইথানল। সো বিকে আমি যখন জারণ করলাম অ্যালডিহাইড, হুইচ ইজ ইথানেল, এবং ইথানেলকে আবার যখন জারণ করলাম ইথানোয়িক অ্যাসিড। সো আলটিমেটলি দিস ইজ B, দিস ইজ C, দিস ইজ D। সো আমার মনে হয় এটা তোমাদের কাছে কঠিন লাগছে না।
সুতরাং এই যে জিনিসটা, এটা যদি ইথিন না হয়ে যদি প্রোপিন হতো, তাহলে প্রোপিনকে আমি যদি এইভাবে করতাম তাহলে প্রোপানল হতো, প্রোপানেল হতো, প্রোপানোইক অ্যাসিড হতো। ঠিক একইভাবে বিউটানল হতো, বিউটানেল হতো, বিউটানোইক অ্যাসিড হতো। সো দিজ আর অল সিমিলার টাইপ অফ রিয়াকশনস। যদি তোমরা একটাকে ভালো মতো জানো, কঠিন লাগবে না, তুমি একটু প্র্যাকটিস করো, তুমি বিক্রিয়াগুলোকে নিজের মতো করে একটাবার লেখো, আমার বিশ্বাস তোমার কাছে এটা সহজ লাগবে। এরপরে সেকেন্ড যে ব্যাপারটা আছে, সালফার অক্সিজেন জারণ, একটা যৌগ হচ্ছে, আবার অক্সিজেন দিয়ে জারণ, আরেকটা যৌগ হবে হুইচ ইজ রিভার্সিবল রিয়াকশন। তারপরে পানি দিলে একটা যৌগ হবে, আরেকটাভাবেও যাওয়া যায়। এই রিয়াকশনটা তোমরা মনে হয় অনেকবার তোমাদের বোর্ডে আসছে, অনেক স্কুলে অনেক টিচাররা এই কোয়েশ্চেনটা করেন, হুইচ ইজ টু গুড, যে এইটাকে আমরা আমাদেরকে আত্মস্থ করা দরকার। এটা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ। এবং এটা যদি তোমরা একটু ভালো মতো খেয়াল করো, যে এখানে একটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে বি থেকে ডিতে বা এ থেকে ডিতে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক রাস্তা কোনটা? আমি বি থেকে ডিতে যাব না বি থেকে সি হয়ে ডিতে যাব? সো দিস কম্প্যারিজন কামস আ লট অফ টাইমস, যে পরীক্ষায় কিভাবে আমরা অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড পাবো। আমরা বিক্রিয়া দেখেই বুঝতে পারছি এটা সালফিউরিক অ্যাসিড হবে। সো তোমরা যারা এই ধরনের ম্যাথমেটিক্স বা এই ধরনের প্রবলেম সলভগুলো করেছো, তাদেরকে তো আমি আবারও দেখানোর চেষ্টা করছি, কিন্তু যারা এখনও করো নাই, তাদের জন্য বলছি যে সালফার আর অক্সিজেন, ফার্স্টে যদি সালফার জারণ হয়, সালফার জারণ এটা কিন্তু গ্যাস। সো সালফার যদি জারণ হয় তাহলে কি উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড। এখন সালফার ডাইঅক্সাইড জারিত হয়েছে, এই সালফার ডাইঅক্সাইড যদি আবার জারিত হয়, এবং এটা মনে রাখতে হবে এটা কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশন, মানে দুই দিকে হতে পারে। এক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা এখানে কিন্তু একটা টেম্পারেচার, চাপ, তাপ একটা প্রভাবকের বিষয় আছে, হ্যাঁ। এবং এক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, দিস ওয়ান সালফার ট্রাইঅক্সাইড। এখন এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যুক্ত করলে ডিরেক্টলি সালফিউরিক অ্যাসিড হতে পারে। কিন্তু যদি আমি সালফিউরিক অ্যাসিডের সাথে 98% সালফিউরিক অ্যাসিড, এই সালফার ট্রাইঅক্সাইড যে হলো বি সালফার ট্রাইঅক্সাইড, এটাকে যদি আমি 98% সালফিউরিক অ্যাসিডে শোষিত করি, তাহলে এখানে একটা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, যার নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড বা অলিয়াম। সো এটা যদি পাইরোসালফিউরিক অ্যাসিড বা অলিয়াম হয়ে থাকে, সো এখানে আমি যখন আবার এটার মধ্যে পানি যুক্ত করব, তখন কিন্তু এগেইন সালফিউরিক অ্যাসিড হবে। সো 2H2SO4, এখানে সালফার 2টা, অক্সিজেন 7টা, আর একটা হচ্ছে 8টা। সো দিস ইজ 8, 2 অণু সালফিউরিক অ্যাসিড। সো বোথ দিস রিঅ্যাকশনস product are D. So this is sulfuric acid and this is also sulfuric acid, but which way is easier? যেটা হচ্ছে আমরা সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিলেও সালফিউরিক অ্যাসিড পাবো, কিন্তু সালফার ট্রাইঅক্সাইডকে 98% সালফিউরিক অ্যাসিড দিয়ে শোষিত করে পাইরোসালফিউরিক অ্যাসিড করে তখন পানি দিলে সালফিউরিক অ্যাসিড পাবো। কোনটা সহজ? আমরা জানি যে এই রাস্তাটা সহজ, এই বি হয়ে সি হয়ে ডিতে যাওয়াটা সহজ, এই রাস্তাটা সহজ। কেন? কারণ হচ্ছে এইখানে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করলে একটা ঘন কুয়াশা সৃষ্টি হয়। যদি আমি পানি ডিরেক্টলি জয়েন করে দিই, সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে যদি আমি পানি ডিরেক্টলি জয়েন করি, তাহলে ঘন সালফিউরিক অ্যাসিডের একটা কুয়াশা তৈরি হয়, এবং এই গ্যাসটা চারদিকে ছড়িয়ে পড়তে পারে, এবং পরিবেশের জন্য এটা একটা ক্ষতিকর, এটার একটা নেগেটিভ ইফেক্ট আছে। সো অন দ্যাট কেস এই ঘন কুয়াশার যাতে সৃষ্টি না হয়, সেক্ষেত্রে এই প্রসেস যে আমি পাইরোসালফিউরিক অ্যাসিড করে পানি দিয়ে সালফিউরিক অ্যাসিড বানাবো, যেটা আমরা লিকুইড ফর্মে পাবো, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট।
টু কিপ আ সার্ভ দ্যাট আমরা ডিটা বানাবো, এই ডিরেক্টলি বানাবো না, তাতে করে পরিবেশ দূষিত হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ঘন কুয়াশা সৃষ্টি হয়। সো তোমরা এই জায়গাটাতে একটু মনোযোগ দিবে এবং তোমাদের বইয়েও এই ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা করা আছে কোনো একটা চ্যাপ্টারে, সম্ভবত এটা চ্যাপ্টার 11-র লাস্টের দিকে অথবা চ্যাপ্টার 10-এর লাস্টের দিকে, আমি ভুলে গেছি এই মুহূর্তে, একদম লাস্টের দিকে লাস্ট পেজে এইরকমের একটা ব্যাখ্যা দেওয়া আছে কেন সালফিউরিক অ্যাসিডকে এই সহজভাবে প্রোডাকশন না করে এইরকমভাবে প্রোডাকশন করতে হয়। সো এই দিকটা তোমরা একটু মাথায় রাখবা, কারণ এই কোয়েশ্চেন অনেকবার পরীক্ষায় আসছে। সো 2 নাম্বারটা যদি ইজি হয়ে থাকে তোমাদের জন্য, 3 নাম্বার যেই কোয়েশ্চেনটা সেটা একটু খেয়াল করব যে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা এখানে দিয়েছে, এটা একটা অ্যালকিন। ও বলেছে এ, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে বি, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সি, তার সাথে পটাশিয়াম ডাইক্রোমেট দিলে ডি। এই যে বিশাল একটা জিনিস, এইটাকে আমরা আত্মস্থ করব কীভাবে বা বুঝবো কীভাবে এটা আসলে কোনটা কী হবে। তোমরা একটু খেয়াল করে দেখো এখানে যে অ্যালকিন 21, সো অ্যালকিন যদি 21 হয়, এটা একটা অ্যালকিন। সো অ্যালকিন 21, কার্বনের পারমাণবিক ভর কিন্তু 12। এখন যদি 12 হইতে হয়, যেটার ভ্যাপার ডেন্সিটি, এখানে কিন্তু একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, ভ্যাপার ডেন্সিটি হচ্ছে যে বাষ্প ঘনত্ব। সুতরাং বাষ্প ঘনত্ব যদি 21 হয়, তাহলে আণবিক ভর কত হবে? তোমাদের অ্যাভোগ্যাড্রোর কথা মনে আছে? অ্যাভোগ্যাড্রোর অনুসিদ্ধান্তের একটা কথা ছিল যে যে কোনো গ্যাস বা বাষ্পের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। যদি কোয়েশ্চেনে বাষ্প ঘনত্ব 21 দিয়ে থাকে, তাহলে তার মলিকুলার ওয়েট হচ্ছে 42। এটা একটু মনে রাখবা, এটা 42 হবে, কারণ বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে আণবিক ভর 42 এইরকম কোন অ্যালকিনটা আছে আমাদের সেটা বের করতে হবে। সো আমরা একটু কাছাকাছি যাই, আমি যদি 3টা কার্বনের অ্যালকিন চিন্তা করি তাহলে কিন্তু 36 হয়, 3 12 36। তাহলে আমি যদি এরকম চিন্তা করি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, 3 12 36, এখানে হাইড্রোজেন আছে 3 2 5 আর 1 6, তাহলে কার্বনের টোটাল কার্বন হচ্ছে 3টা প্লাস হাইড্রোজেন হচ্ছে 6টা, দ্যাট ইজ 42। সো এই ক্যালকুলেশনটা তোমরা একটু মাথায় রাখবা। যদি 42 হয়, যদি অ্যালকিনটা 42 হয়, তাহলে এই 42-এর ক্ষেত্রে এখানে কিন্তু বলেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে, তাহলে HCl যদি আমি দেই, এই ডাবল বন্ডের জায়গাটাতে কিন্তু বিক্রিয়াটা হবে। তখন মনে রাখতে হবে CH3 বন্ড CH2 বন্ড CH2Cl। এখন তোমাদের কাছে যদি প্রশ্ন হয় যে এই প্রোডাকশন কিভাবে হলো, তখন আমি তোমাদেরকে বলতে বাধ্য থাকবো যে এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছে যে হাইড্রোজেন এখানে অ্যাড হয়েছে, সো এটা CH2, আর এই ক্লোরিনটা এখানে অ্যাড হয়েছে, সো দিস ইজ ক্লোরাইড, সো দিস ইজ প্রোপাইল ক্লোরাইড, বিকজ এটা হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিনের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, হুইচ ইজ বি। এই যে এখন এই প্রোপাইল ক্লোরাইডের সাথে CH3 CH2 CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার বিক্রিয়া করে কি হবে? এই যে বিক্রিয়া করলে এই যে সোডিয়ামের আয়নটা এই ক্লোরিনটাকে নিয়ে আলাদা হবে, আর এই হাইড্রোক্সিলটা এই ক্লোরিনের জায়গাটাকে এক্সচেঞ্জ হবে। তার মানে ভেরি সিম্পলি এখানে কিন্তু কিছু হচ্ছে না, তাহলে এখানে হবে CH3 CH2 CH2OH, হুইচ ইজ প্রোপানল, এটা কিন্তু প্রোপানল, আর এইখানে থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সো দিস ইজ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড এটা হচ্ছে প্রোপানল। সো এখন আমরা যদি প্রোপানলকে, এই প্রোপানলকে CH3 CH2 CH2OH, এই প্রোপানলকে যদি
পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড সহ জারণ করি, তাহলে এইখানে জারণের ফলে এখানে উৎপন্ন হবে প্রোপানোয়িক অ্যাসিড CH3 CH2 CH3COOH। তার মানে এখানে একটা অক্সিজেন ডিরেক্টলি অ্যাড হয়ে এখানে CH3COOH বা প্রোপানোয়িক অ্যাসিড হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে A থেকে B থেকে C থেকে D, এই যে ট্রান্সফরমেশনগুলা বা এই যে রূপান্তরগুলা, এই রূপান্তরগুলা তোমাদের যদি এখনও ধরতে প্রবলেম হয় বা মনে রাখতে কষ্ট হয়, তখন আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব, যতবার তুমি বিক্রিয়াটা করবে, যতবার তুমি বিক্রিয়াগুলোকে করবে, প্র্যাকটিস করবে, ততবার তোমার মাথায় থাকবে। সো আমি চেষ্টা করব পরবর্তীতে আরও কিছু রিঅ্যাকশনস নিয়ে, এই জৈব যৌগের আরও কিছু টিপিক্যাল রিঅ্যাকশনস নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। তোমরা অবশ্যই অনুশীলনটা চালিয়ে যাবে। জৈব যৌগের বিক্রিয়া যত করবে তোমাদের মস্তিষ্কে ততটা ইজিয়ার হবে। অল দ্য বেস্ট।